সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুভূতি ক্লাস। বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছি আমি মুন্সি আলিম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আপনাদের খুবই পরিচিত 2020-2021 সিলেবাসের অন্তর্ভুক্ত নতুন একটি প্রবন্ধ, নাম হলো গৃহ। কি বলেছি? গৃহ। এই গৃহ প্রবন্ধটি লিখেছেন বাংলা ভাষার, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান একজন লেখিকা, নাম হলো রোকেয়া শাখাওয়াত হোসেন। এই যে বললাম রোকেয়া শাখাওয়াত হোসেন, এটি কিন্তু তার প্রকৃত নাম না, তার প্রকৃত নাম হলো রোকেয়া খাতুন। কি বলেছি? রোকেয়া খাতুন। এই মহিষী নারী, আপনি ধরে নেন এটা যে বাংলা ভাষায় হাতে গোনা কয়েকজন লেখকের মধ্যে, হাতে গোনা কয়েকজন নারীর মধ্যে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন হলেন অন্যতম প্রধান একজন নারী। এই মহিষী নারীর জন্ম হলো 1880 সালে। কত সাল বলছি? 1880 সাল। পাশাপাশি তারিখটা মনে রাখুন, 9 ডিসেম্বর। 1880 সালে 9 ডিসেম্বর। কোথায় জন্মগ্রহণ করেছেন? সেই যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা কি গ্রামে? পায়রাবন্দ গ্রামে। আপনাদের জন্য কিন্তু, আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হন, আপনার জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া আপনি যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন বা অংশগ্রহণ করতে চান, আপনার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ লেখক পরিচিতির উপরে এই ক্লাসটি থাকবে। তো বিসিএস থেকে শুরু করে অর্থাৎ পিএসসির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তো আসেই, বিশেষ করে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে হেলথের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতেও বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে। তো আশা করছি পুরো ক্লাসটি উপভোগ করবেন এবং সাথে সাথে নোট করে নেবেন। নোট করে নিলে আপনাদের জন্য কি হবে? সুবিধা হবে। তো বলছিলাম বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের কথা। তার পিতার নাম কিন্তু একটু বড় বলতে একটু বড় হয়। তার পিতার নাম হচ্ছে জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। সাবেরটা হলো তাদের মানে বংশের নাম। কি নাম বলছি? জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। তাহলে নিশ্চয়ই সাথে সাথে আমাদের এটাও নোট করে নিতে হবে তার মায়ের নামটা কি। হ্যাঁ, তার মায়ের নামটা হলো রাহাতুন্নেসা চৌধুরী। দুইটা কিন্তু মানে তারা দুইজন কিন্তু দুই বংশের। বাবা হলো সাবের বংশের এবং মা হলো কি? চৌধুরী বংশের। বেগম রোকেয়া কিন্তু কোনোটি গ্রহণ করেনি, না সাবের বংশ গ্রহণ করলেন, না চৌধুরী বংশটি গ্রহণ করলেন। উনি কিন্তু রোকেয়া খাতুন রয়ে গেলেন। হ্যাঁ, এবং পরবর্তীতে ওনার যখন বিয়ে হয়ে গেল, আপনারা জানেন যে ওনার যখন বিয়ে হয় তখন ঠিক সালটি ছিল কত? 1818 সাল। যার সাথে বিয়ে হলো তার নাম হলো শাখাওয়াত হোসেন। খুবই আশ্চর্যের বিষয় হলো যে এই শাখাওয়াত হোসেন তখন ছিলেন বিপত্নিক, কিন্তু খুব সম্ভ্রান্ত বংশীয় ছিলেন। এই বিপত্নিক এবং তিনি ছিলেন পেশায় ছিলেন কি? ম্যাজিস্ট্রেট। সুতরাং এই সম্ভ্রান্তশালী এবং মর্যাদাপূর্ণ পেশায় থাকার কারণে এই শাখাওয়াত হোসেনের সাথে অবলীলে বিয়ে দিয়ে দিলেন জহিরুদ্দিন আবু আলী হায়দার সাহেবের তার মেয়েকে, অর্থাৎ বেগম রোকেয়াকে বিয়ে দিয়ে দিলেন। এটি কিন্তু আসলে অনেকটা বলা যায়, কেউ কেউ বলে থাকেন এটি বাল্য বিয়ে। কারো কারো মতে তার যখন বিয়ে হয় তখন তার বয়স 14 বছর, কারো কারো মতে তার বিয়ে মানে 16 বছর বয়সে হয়েছে। তবে যাই হোক, 16ই ধরেন আর মানে 14ই ধরেন, দুইটাই কিন্তু আসলে খুব কম বয়স। আর সবচেয়ে মানে পার্থক্য যেটা চোখে ধরা পড়ে সেটা হলো যে মেয়ের বয়সের তুলনায় ছেলের বয়সটা, অর্থাৎ শাখাওয়াত হোসেনের বয়সটা প্রায় কি মানে প্রায় তখন তো সে মিডল এজের প্রায় শাখাওয়াত হোসেন, আর সে তখন মাত্র কিশোরী এরকম, অর্থাৎ কৈশোরে পদার্পণ করেছে। তখন কিন্তু সে বিয়ের জন্য উপযুক্ত হয়নি। তো এমনিতেই আবু আলী হায়দার সাহেবের সে ছিল নানা ভাষায় পণ্ডিত। আপনারা হয়তো বলতে পারেন সে মানে তারা বাংলা ভাষাভাষী মানুষ না, তারা মোটেই বাংলা ভাষাভাষী মানুষ না। তারা প্রধানত উর্দু ভাষায় কথা বলতেন এবং একই সাথে আবু আলী হায়দার সাহেবের সে কিন্তু কি করতো? হিন্দি ভাষায় কথা বলতো, সে উর্দু ভাষায় কথা বলতো, আরবি ভাষায় জানতো সে, হ্যাঁ, এবং ইংরেজি ভাষা তো জানতোই। তো তার ছেলে মেয়ে যারা রয়েছে তারাও কিন্তু কি, অর্থাৎ আবু আলী হায়দার সাহেবের যে ছেলেগুলো রয়েছে তারাও কিন্তু কি করতো?
নানা ভাষায় তারাও কিন্তু দক্ষ হয়ে উঠেছিল খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু তিনি খুবই রক্ষণশীল ছিলেন, তিনি খুব মানে একঘেয়ে স্বভাবের ছিলেন। কাদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে, যে মেয়েরা কখনোই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, মেয়েরা আমপারা সিপারা পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, দ্যাটস এনাফ, তাদের আর কোনো পড়াশোনার দরকার নেই। আর ওই সময় শুধু তার মানে যদিও আবু আলী হায়দার সাহেবের মানে সে জমিদার প্রকৃতির ছিলেন, মানে বিশাল ধন সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু তবু শুধু সে নয়, পুরো সমাজ ব্যবস্থাটাই ছিল এরকম যে মানে কোনো নারীরা তখন ঘর থেকে বের হতে পারতো না। অর্থাৎ নারীদের জন্য বহিরাঙ্গন ছিল অনেকটা হারাম টাইপের, যে নারীদের মুখ দেখা যাবে, নারীরা বহিরাঙ্গনে যাবে, মানে যে নারীরা যেতে চায় বা যাবে তারা আসলে কি প্রকৃতপক্ষে ধর্মকে অবমাননা করছে, এরকম একটি রেওয়াজ তখন পুরো সমাজ ব্যবস্থাতে ছিল। যে কারণে তৎকালীন সময়ে নারী শিক্ষার হার ছিল একেবারে জিরোতে। এই সময়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কী করলেন? তিনি চাইলেন যে তিনি নিজে মানে সুশিক্ষিত হবেন, মানে শিক্ষার আলোতে আলোকিত হবেন, এবং পাশাপাশি উনি চাচ্ছিলেন যে উনি তার মতো করে আর যে সমস্ত নারীরা পশ্চাৎপদ রয়েছে এই সমস্ত নারীদেরকে মানে শিক্ষার আলোয় আলোকিত করবেন। তিনি প্রথমে কী করেন, তার যে ভাই ছিল, ভাইকে খুব করে ধরলেন যে ইংরেজি ভাষাটা শিখবেন, এবং তার যে বড় বোন ছিল তাকেও মানে বড় বোনের এবং ভাইয়ের সহযোগিতায় সে ইংরেজি ভাষা, উর্দু ভাষা এবং পাশাপাশি ইংরেজি এবং হিন্দি মানে সবগুলো ভাষাতে মোটামুটি বেশ একটু দখল করে নিলেন, এবং বাংলা ভাষাও ধীরে ধীরে তিনি রপ্ত করে নিলেন। যদি অনেকটা সময় লেগেছিল, তাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল তার স্বামী কে? সাখাওয়াত হোসেন। আপনারা জানেন যে যখন তার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর কিন্তু রোকেয়া খাতুন নামটা চেঞ্জ হয়ে গেল। মানুষ ওই যে মনির চৌধুরী বলেছে না, মানুষ নানা কারণে কি হয়, পরিবর্তন হয়, মানুষ নানা কারণে বদলায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। তো বিয়ে হওয়ার পর বেগম রোকেয়ার নামটা পর্যন্ত কী হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। রোকেয়া খাতুন থেকে তার নাম হয়ে গেল কি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, অর্থাৎ স্বামীর নামটা অ্যাড হয়ে গেল। তো এইটা নিয়ে কিন্তু অনেকটা বিতর্ক রয়েছে বাংলা ভাষা, বাংলা সাহিত্যে, লেখালেখির জগতে। অনেক লেখক মনে করেন যে বেগম রোকেয়া যেহেতু নারীবাদী লেখিকা হওয়ার পরও সে কিন্তু তার নামটা কিন্তু মুক্ত করতে পারেননি। উনি অন্যান্য নারীদেরকে কী করেছেন, অনেক নারীদের যে প্রকৃত অধিকার, যে মৌলিক অধিকার, সে অধিকার আদায়ের লক্ষ্যে উনি কাজ করেছেন, কিন্তু নিজে কী থেকেছেন, অনেকটা অন্ধকারে থেকেছেন। যাই যেটা বলছিলাম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। কে বলা হয়? বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। তার বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে, উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে একটি গ্রন্থের নাম হলো মতিচোর। কে বলেছি? মতিচোর। এবং আরেকটি গ্রন্থের নাম হলো অবরোধবাসিনী। আপনারা জানেন যে বেগম রোকেয়া সম্পর্কে সমালোচনা রয়েছে। আসলে সমালোচনার জন্য সমালোচনা অনেকে করে থাকেন। প্রকৃতপক্ষে বেগম রোকেয়া কখনোই ধর্মের বিপক্ষে কথা বলেননি, পর্দার বিপক্ষে কথা বলেননি। বেগম রোকেয়া বলেছেন, আমার অবস্থান ধর্মের বিপক্ষে নয়, আমার অবস্থান পর্দার বিপক্ষে নয়, আমার অবস্থানটা হলো অবরোধের বিপক্ষে। যারা নারীদেরকে অন্যায়ভাবে মৌলিক অধিকার হরণ করে, যারা নারীদেরকে গৃহবন্দী করে রাখে, অবরোধ করে রাখে, আমার অবস্থানটা হচ্ছে তাদের বিরুদ্ধে। এই কারণেই তার একটি অন্যতম সেরা একটি রচনা হলো অবরোধবাসিনী। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আসে যে অবরোধবাসিনী রচনাটি কার। আপনার জানা থাকলে কিন্তু আপনি অনায়াসে আনসার করতে পারেন যে এই রচনাটি হলো কার? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। তার দুটি উপন্যাস রয়েছে, এই দুটি উপন্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। একটি উপন্যাসের নাম হলো সুলতানার স্বপ্ন। কে বলেছি? সুলতানার স্বপ্ন। এবং আরেকটি উপন্যাসের নাম হলো পদ্মরাগ। এই পদ্মরাগটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আসে, একটু নোট করে রাখবেন, টিকমার্ক দিয়ে রাখবেন, স্টার চিহ্ন দিয়ে রাখবেন, পদ্মরাগ। তো এই মহিষী নারী মৃত্যুবরণ করেছেন কত সালে? 1932 সালের। সাথে সাথে তারিখটা মনে রাখবেন, 1932 সালের 9 ডিসেম্বর তার মৃত্যু হয়। বাংলাদেশে বাংলা সাহিত্যে আসলে যে সমস্ত লেখক সৌভাগ্যবান সৌভাগ্যবতী আপনি ধরেন,
তাদের মধ্যে আমি বলবো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অন্যতম প্রধান একজন সৌভাগ্যবতী নারী। এই কারণে আমি বলবো তার একই তারিখে, ওই যে 9 ডিসেম্বর বলছি, 9 ডিসেম্বর তোর জন্ম, এবং একই সাথে আপনি দেখুন তার মৃত্যুটাও হচ্ছে কিন্তু 9 ডিসেম্বর, অর্থাৎ 1880 সালের 9 ডিসেম্বর এবং 1932 সালে 9 ডিসেম্বর। তাহলে আপনি কিন্তু মনে রাখবেন তার জন্মটা এবং মৃত্যুটা দুটি কিন্তু মনে রাখার মতো ক্লু আছে। 9 ডিসেম্বর জন্ম এবং 9 ডিসেম্বর মৃত্যু, শুধু 1880 এবং 1932, এই দুটো মনে রাখলেই চলবে। তো আপনারা জানেন যে বেগম রোকেয়ার জন্ম তারিখ নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশে কিন্তু একটি দিবসের প্রবর্তন করেছে। 9 ডিসেম্বর কিন্তু নারী দিবস আপনারা জানেন, এবং আপনারা এটাও জানেন যে বেগম রোকেয়াকে শ্রদ্ধা নিবেদন করে তার নামে কিন্তু বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন এই হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো গৃহপাঠ সম্পর্কে অর্থাৎ গৃহপাঠের লেখিকা পরিচিতি সম্পর্কে এটি ছিল আমাদের বেসিক ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস হবে গৃহ সম্পর্ক অর্থাৎ গৃহ প্রবন্ধের মূল ভাব পর্যালোচনা সম্পর্কে আমাদের ক্লাস থাকবে। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউবে দেওয়া আছে, পাশাপাশি ফেসবুকে টিউটোরিয়াল একটা গ্রুপ রয়েছে, সেখানে আপনারা করতে পারেন। ফেসবুক টিউটোরিয়াল স্কুল নামে একটা লাইক পেজ আছে, মুন্সি আলিম লাইক পেজ আছে, এবং মুন্সি আলিম প্রোফাইলের মেসেঞ্জার অপশন তো আছেই। তো যাই হোক, তো ক্লাসটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ক্লাস করতে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।